সবাইকে স্বাগত। দেখছেন চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সিকান্দার আলী। আপনাকে স্বাগত। আমরা আলোচনায় ফিরবো। আজকে কথা বলবো হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সংকট নিয়ে। আমরা একদম শুরুতে যেমনটা বলছিলাম যে নানা রকম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনি যখন এই মুহূর্তে আলোচনায় বসছি তখনও ধানমন্ডিতে ক্লাবগুলোর আসলে মিটিং চলছে। নিশ্চয়ই আপনি জানেন মিটিংটা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। ফার্স্ট ডিভিশন লিগ দলগুলো খেলতে নামছে না, কেউ নামছে তো কেউ নামছে না। মাঠে আসার আগেই দেখা যাচ্ছে পয়েন্ট ভাগ হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে। সব মিলে আসলে কতটা চ্যালেঞ্জিং অবস্থা এই মুহূর্তে ক্রিকেট বোর্ড? মারাত্মক চ্যালেঞ্জের মুখে, যদিও এখানে তারা সাহস দেখাচ্ছে যে লিগটা করে যে তারা শুরু করেছে, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তারা হয়তো ওই ভীতির ভিতরে থাকলেও একটা বাইরে যে সাহস দেখানো সেটাকে করছে। তো বাস্তবতা হলো যে আপনার যদি এভাবে দ্বন্দ্ব লেগে থাকে এবং এই টানাপোড়েন চলতে থাকে, তাহলে বাংলাদেশের ক্রিকেট খুব অশনি সংকেত। এটা এই অশনি সংকেত এই কারণে যে সহসা এই দ্বন্দ্ব মিটবে না যদি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিফর্ম হয়, অথবা এই দ্বন্দ্বটা চলতে থাকবে আপনার জাতীয় ইলেকশন পর্যন্ত। আফটার ইলেকশন বোঝা যাবে যা কারা ক্ষমতায় আসছে রাজনৈতিকভাবে। যারা ক্ষমতায় আসবে বাংলাদেশ দল, বাংলাদেশের সেই ক্ষমতাবানদের লোকজনই আবার হয়তো এখানে নির্বাচন প্রক্রিয়ার আবার পুনরায় চালু করার চেষ্টা করবে। আদার দেন এই সমস্যার কোনোদিন সমাধান হবে না যদি না উপর মহল থেকে এটার সমাধান করার চেষ্টা করা হয়। কেউ আসলে সমাধান করার চেষ্টা কি করছে না? ক্রিকেট বোর্ড বলেন, ক্লাবগুলা বলেন, ক্রিকেটারদের আমরা যেমনটা দেখি যে মাঠে এসে মানববন্ধন করতে। তো আসলে কি হবে আসলে এটার পরিণতি? দেখুন, একটা খারাপ সিমটম হলো বাংলাদেশে কালকে আমরা যেটা দেখেছি, পরশুদিন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ক্রিকেটার হলো মেইন স্টেক হোল্ডার। যে কোনো খেলার ফুটবলের বলেন, ফুটবলাররা হলো মেইন স্টেক হোল্ডার, কিন্তু সেই ক্রিকেটাররা যখন গেটের বাইরে অপেক্ষা করে প্রতিবাদ জানাতে, এসে খেলার দাবি নিয়ে যখন তারা আসে ব্যানার ফেস্টুন নিয়ে, তাদেরকে আর স্টেডিয়ামের ভেতর ঢুকতে দেওয়া হয় না। অর্থাৎ আপনি স্টেক হোল্ডারদেরকে এখন বোর্ডের মানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কমপ্লেক্সের ভিতরে ঢুকতে দিচ্ছেন না। গুটি কয়েকজনকে আপনি ঢুকতে দিলেন, শুধুমাত্র যারা আপনার দাবি দাওয়াগুলো ওখানে দিয়ে আসবে বোর্ডের কাছে। কিন্তু বাকি ক্রিকেটাররা কিন্তু এই মানে কমপ্লেক্সের হোম ভিতরে অফ যাওয়ার ক্রিকেটে ক্রিকেটাররা ঢুকতে পারবেন না? ঢুকতে পারবে না। এটা কি হতে পারে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই অনৈতিক কাজ করতে পারে? এই বৈষম্য তৈরি করতে পারে? অর্থাৎ আপনি ক্রিকেটারদের বিরুদ্ধেও চলে গেলেন আপনি এখন। তার মানে হচ্ছে আপনি আসলে কারো না। আপনি ক্ষমতা দখল করার জন্য আপনার প্রয়োজন যতটুকু সেটুকুই আপনি করছেন, যতটুকু আপনার প্রয়োজন। এত ভয় কেন আসলে সিকান্দার ভাই? মানে ক্লাবগুলা কি ক্রিকেটারদের উস্কে দিচ্ছে? বিসিবি কি এমন কিছু মনে করছে? দেখুন, রাজনীতি যখন আপনি করবেন, আপনি যেভাবে ক্ষমতায় এসছেন জি। সেই প্রক্রিয়া তো অন্যদেরও থাকে। আপনার প্রতিবাদের ভাষা একরকম। আপনি প্রতিবাদ করেন বিকজ অফ আপনি পাওয়ারে এসছেন। এখানে যার পাওয়ারে ছিল, যে উপদেষ্টা ছিলেন, তার শক্ত ইতে থেকে পুশ থেকে এখানে আমরা তো সবই দেখেছি যে কি হয়েছে না হয়েছে। রাতের আধারে মিটিং হয়েছে, রাতের ভোট হয়েছে। বাংলাদেশের ইতিহাসে দুইবার কিন্তু রাতে ভোট হয়েছে। একবার 18 সালে জাতীয় ইলেকশন দেখেছি আমরা, আর যেটা হচ্ছে রাতের আধারে ভোট হয়েছে। আর একটা দেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে 25 সালে নির্বাচন হলো, এই 25 সালের নির্বাচন আমরা কিন্তু রাতে ভোট হতে দেখেছি। এই শেরাটন হোটেল যেটা রয়েছে সেখানে কিন্তু ভোট হয়েছে। তো তাদের কিন্তু বোঝা উচিত যে এইসব অপকর্ম শুধুমাত্র একটা সাময়িক সময়ের জন্য করা যায়, কিন্তু স্থায়ীভাবে করা যায় না। এটার কুফল তাকেও ভোগ করতে হবে। যে ভদ্রলোক এই ভোট রাতের অন্ধকারে ভোট করে দিয়েছেন, তিনি তো সামনে নির্বাচনও করবেন। তো এই তার জন্য কিন্তু এই রাতের ভোট মঙ্গলজনক না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা নির্বাচিত হয়েছেন রাতের ভোটে এবং পরের দিন নকল অভিনয় করা, সেগুলি কিন্তু খুব ভালো লক্ষণ ছিল না। মানে এই কারণে বলা হচ্ছে যে বিষয়গুলো হচ্ছে যে আপনি যদি একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা সমঝোতার মাধ্যমে অনেক কিছু করতে পারতেন। সরকারের দায়িত্ব হলো যে যারা রয়েছেন, যারা সংগঠক, তাদেরকে সমঝোতার মধ্যে এনে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া উচিত ছিল, যারা ছিল মানে এখানে ক্রিকেট স্পোর্টস মিনিস্ট্রিতে। কিন্তু সেই জায়গায় না হয়ে একটা পক্ষ আর একটা বিপক্ষ এই দাঁড় করানো কোনো মন্ত্রণালয় কিংবা কোনো জাতীয় ক্রীড়া পরিষদের কোনো দায়িত্ব নয়। যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে খুবই এই যে আজকে যে অস্থিরতা, এই যে খেলা হচ্ছে না, অর্ধেক খেলা, অর্ধেক লিগ, যে 12টা দল খেলছে, এই 12টা দলও কিন্তু আপনার যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন পরিচালনা পর্ষদে রয়েছেন তাদেরই ক্লাব। যদি তারা এখানে তাদের সংখ্যা লঘিষ্ঠ হতেন, তাদের যদি এখানে 6টা 7টা দল থাকতেন, তাহলে কিন্তু এই লিগটাও হতো না। আপনি এটা করেছেন, কিন্তু আপনার দ্বিতীয় বিভাগ তো করতে পারছেন না। আপনার তৃতীয় বিভাগ করতে পারছেন না। আপনি করলেন ফার্স্ট ডিভিশন, কারণ আপনার হাতে ক্লাব বেশি। আপনি নর্মাল প্রসিডিওর যেটা থার্ড ডিভিশন দিয়ে শুরু হয়, তৃতীয় বিভাগ দিয়ে, সেখানে আপনি গেলেন না, কারণ হচ্ছে আপনি ওখানে ফেল করবেন। আপনার লোক দেখানো কাজগুলি না করে আমার মনে হয় আপনি যদি স্মার্টলি
ঠিক আছে, ওরা বয়কট করেছে, ক্লাবকে আপনি ভিন্নভাবে পানিশমেন্ট করবেন। কিভাবে পানিশ করবেন সেটা হচ্ছে এই যে ক্রিকেটারগুলি রয়েছেন জি। 200 বা তার চেয়ে বেশি 20টা ক্লাবের যে ক্রিকেটার হন 15 জন করে যদি ধরেন তাহলে আপনি সেই 300 ক্রিকেটারের মত 300 ক্রিকেটার, এই 300 ক্রিকেটারকে আপনি করবেন, তাদেরকে নিয়ে আপনি একটা লিগের মতো টুর্নামেন্ট করেন, যেটা ফ্র্যাঞ্চাইজি জি। হতে পারে অথবা আপনার ফান্ড থেকে, আপনার ফান্ড আছে আপনি করেন এই মৌসুমের জন্যই, তো পরের মৌসুমে অনেক কিছু ঠিক হয়ে যাবে। আপনি আলটিমেটলি ক্লাব আপনি রিফাইন করেন, আর যদি তারা নাই আসে তাহলে ক্লাব বাদ দিয়ে আপনি অন্য প্রসিডিওর যান, কিন্তু সেটা আপনি করলেন না, সেই সাহসও দেখালেন না। তার মানে আপনি করতে চাচ্ছেন কি, আপনি ক্লাবকেও রাখবেন আবার হাফ ক্লাবকে বাদ দিবেন। আবার ধরেন আপনি বলছেন যে তারা তো আসেনি, তারা তো আসেনি, ঠিক আছে আসেনি, এখন আপনি কি করবেন? 8টা ক্লাবকে রেলিগেট করবেন, রেলিগেট করার পরে আবার 8টা ইতে থেকে সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন। ওটা কি নিয়মে আছে যে 8টা উঠবে? 2টা তো ওঠে। নরমালি দুটো উঠে, আপনি তো এক ধাপে জাম্প করে 8টা ক্লাবকে নিয়ে আসতে Right. পারবেন না, এবং এই 8টা ক্লাবের স্ট্রেংথ আছে কিনা ফার্স্ট ডিভিশন খেলার মতো, খরচ করার মতো সক্ষমতা আছে কিনা, না আপনি এখানে যারা আপনারা রয়েছেন তারাই টাকা দিয়ে চালাবেন। আপনি অনুদান বাড়িয়ে দিচ্ছেন, কেন অনুদান বাড়িয়ে দিচ্ছেন? আপনি তাদেরকে হাতে রাখার জন্য? না, এটা খুব ভালো লক্ষণ না। ভালো লক্ষণ তখনই যখন ক্লাবগুলো ভিতরে পেশাদারিত্ব আপনি গড়ে দিতে পারবেন, তার জন্য আপনি একটা কাঠামো বা গাইডলাইন দিতে পারবেন, তখনই। কিন্তু আপনি সেটা পারছেন না, সেই কারণে আপনি অনুদান বাড়িয়ে 8 লাখ থেকে 13 লাখ করছেন। এই যে 13 লাখ করা মানে আপনি লোভী করে তুলছেন ক্লাবগুলোকে। কেন লোভী করে তুলবেন? তারা ক্লাব মানে হচ্ছে তারা নিজেরা আয় করবে, নিজেরা ব্যয় করবে, ফান্ড কালেক্ট করবে, খরচ করবে। আপনার এই অনুদান দেওয়ার সংস্কৃতি বন্ধ করেন, আপনি এই টাকা দিয়ে অন্য জায়গায় অবকাঠামোগত ডেভেলপমেন্ট করেন, সেটা বাংলাদেশের ক্রিকেটের লাভ হবে। জি। আর আমরা বলতে পারি হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের পর দেখা গেল যে নাজমুল হাসান পাপন তিনি সরে গেলেন, ফারুক আহমেদ আসলেন, তিনি আসলে এ বোর্ডে এসে হিমশিম খেলেন এ বোর্ড সামলাতে, পরবর্তীতে তাকেও সরে যেতে হয়েছে। আমিনুল ইসলাম আসার পরে একটা আশার সঞ্চার হয়েছিল। এখন যে অবস্থা, দায়টা কি আপনি শুধুমাত্র বোর্ড সভাপতিকেই দিবেন, নাকি হচ্ছে তার অধীনস্থ যারা আছে তার যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে পারছে না? দেখুন, মেইন দায়িত্ব যে স্টেক হোল্ডারদের মধ্যে যারাই থাকেন এবং পরিচালনা পর্ষদে যারা থাকেন তাদের মধ্যে মেইন দায়িত্ব, ভূমিকা, এটা কিন্তু সভাপতির। সমস্ত দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে গঠনতন্ত্র রয়েছে, সর্বময় ক্ষমতার অধিকারী হলেন সভাপতি। যদি সর্বময় ক্ষমতার অধিকারী হন তাহলে আপনাকে রুল দিয়ে হোক বা যে কোনোভাবেই হোক আপনাকে সেটা অপারেট করতে হবে। এখন আপনি 8 দলের মধ্যে 20 দলের লিগ হয়, সেই 8 দল 12 দল খেলছে, আর 8 দলকে আপনি করবেন একটা, ওই প্লেয়ারগুলি নিয়ে, 8 দল তো না, ওই প্লেয়ারগুলিকে নিয়ে আপনি যেটা করবেন সেটা হলো একটা টুর্নামেন্ট করবেন। সেই টুর্নামেন্টের মান কি আপনার ফার্স্ট ডিভিশনের মতো হবে? সেটা হবে কি হবে না সেটা আপনি জানেন না। সবচেয়ে বড় ব্যাপার, আপনি লিগ চালালেন কিন্তু এই প্রথম দিন যে 3টা ম্যাচের মধ্যে আপনার 3টা ম্যাচ হয়নি, 5টার মধ্যে 2টো ম্যাচ খেলা গেছে। এখন এই 3টা ম্যাচ তো খেলতেই পারলো না, দুটো দল যে উপস্থিত ছিল তার তো খেলা হলো না। তার মানে এরকম খেলা হবে না, অর্থাৎ লিগ চালিয়েও কিন্তু আপনি খুব বেশি বেনিফিটেড হচ্ছেন না, খেলার সুযোগ দিতে পারছেন না যে পরিমাণে ম্যাচ হওয়ার কথা। আবার ওখানে যে 8 দল নিয়ে আপনি যে 8 দলের প্লেয়ারদের নিয়ে একটা টুর্নামেন্ট করবেন, সেই ক্রিকেটারদের কিন্তু পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দিতে পারছেন না। আপনার লিগ হলে 18-19টা ম্যাচ হতো, এক একজন প্লেয়ার যদি আপনার রাউন্ড রবিন লিগ হয় তাহলে 19টা ম্যাচ খেলার সুযোগ পেয়ে এক একজন প্লেয়ার, সেই সুযোগটা কিন্তু পাচ্ছে না। তার মানে হচ্ছে তার এই যে কম খেলা, এই যে সুযোগ কমে যাচ্ছে, অপরচুনিটি কমে যাচ্ছে, 4টা-5টা ম্যাচ খেলবে, এটার ইমপ্যাক্ট আসলে সব দিকেই পড়বে। সব দিকেই পড়বে। এখন অনেকে বলতে পারে যে জাতীয় এইসব ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন খেলে কিংবা থার্ড ডিভিশন খেলে কোনো ন্যাশনাল টিমের প্লেয়ার তৈরি হচ্ছে না। আপনি ভুল। ন্যাশনাল টিমের প্লেয়ার বা ওই উদীয়মান প্লেয়ার যারা আসে এইসব জায়গায় খেলে বলেই কিন্তু তাদের এক ধাপ থেকে আরেকটা ধাপে যায়। ধাপ থেকে আরেক ধাপে যায়। এবং এই যে ধরেন প্রিমিয়ার ডিভিশন যদি না হয়, প্রিমিয়ার ডিভিশন কিন্তু ক্লিয়ার, এই ক্লাবগুলো কিন্তু ক্রিকেটার তৈরি করার কাজ না, প্রান্তিক পর্যায়ে থেকে ক্রিকেটারদেরকে এনে তাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে লিগে খেলানো, এবং তারা এখান থেকে খেলে খেলেই অর্থনৈতিকভাবে যেমন স্বাবলম্বী হবে, তেমনি তারা যেটা করবেন সেটা হচ্ছে যে তাদের ক্যারিয়ারটা মানে খেলাটাকে ইমপ্রুভ করাবেন। এই ইমপ্রুভনেসটা তারা কোথায় দিবেন, ডেলিভার দিবেন, সেটা ন্যাশনাল টিমে। তো এই প্রিমিয়ার লিগ যদি বন্ধ হয়ে যায়, প্রিমিয়ার লিগ যদি না খেলেন, আপনি যদি শুধুমাত্র ফার্স্ট ক্লাসের যে টুর্নামেন্টটা রয়েছে, ফার্স্ট ক্লাসের সঙ্গে যদি একটা ওয়ান ডে টুর্নামেন্ট জুড়ে দেন, সেটা কটা ম্যাচ হবে? 7টা ম্যাচ। যদি 8টা দল খেলে 7টা ম্যাচের আপনি ম্যাচ ফি নির্ধারণ করেন, ওই প্লেয়ারগুলি তখন খেলতে চাবে না। যদি 1 লাখ টাকা ম্যাচ ফি নির্ধারণ করেন তাহলে 7 লাখ টাকা দিয়ে কেউ খেলতে চাইবে না। এই যে এই এখন শান্ত, নাজমুল হোসেন শান্ত বা আদার্স প্লেয়ার যারা রয়েছেন, তারা বছরে 7 লাখ টাকা ইনকাম করতে চাইবে না। যে প্রিমিয়ার ডিভিশন হয়, সেই প্রিমিয়ার ডিভিশনে আপনি যদি 150 প্লেয়ার খেলে, 15 প্রায় 180 জনের উপরে প্লেয়ার খেলে, তো এই 180 জনের মধ্যে কেউ 5 লাখ পায়, কেউ 3 লাখ পায়, কেউ 50 লাখ পায়, কেউ 40 লাখ 30 লাখ এরকম টাকা পায়। এই টাকাটাই অর্থ হলো তার ক্যারিয়ারকে বুস্ট আপ করে। এই সবাই আবার ন্যাশনাল টিমে খেলবে না,
কিন্তু যারা ন্যাশনাল টিমের এখানে থাকেন একমাত্র লিগ যারা কিন্তু সব ন্যাশনাল টিমের প্লেয়াররা খেলতে চায়, সমস্ত তারকারা খেলতে চায়। আপনি ফার্স্ট ক্লাসে সে খেলে না, কিন্তু 4 দিনের ম্যাচ জি খেলে আপনি দেখেছেন? দেখেন নাই। তার অর্থ হলো আপনি এই লিগকে ইগনোর করতে পারেন না। এই জি কারণে এখানে অর্থনৈতিক ট্রানজ্যাকশন যেমন রয়েছে তেমনি ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, এবং এখান থেকেই আপনি ওয়ান ডে দলটা এত বছর যে শক্তিশালী ছিল বাংলাদেশে, সেটা শুধুমাত্র এই লিগের কারণেই। অনেকে অনেকভাবে বলতে পারে এই প্রিমিয়ার লিগ কিছু আমরা দেয়নি, আরো লিগ কিছু স্পেসিফিক দেয়নি। করে যদি বলি, সিসিডিএম এর ভূমিকাটা কি এখানে? যে আদনান আহ, রহমান দীপন, তিনি চেয়ারম্যান। উনি তো আসলে কোনো সিদ্ধান্ত প্রকৃতভাবে দিতে পারেন না। উনি আসলে সবসময় যে ফারুক ভাই বা কারো মাধ্যমে এই সিদ্ধান্তগুলি দেন। কারণ আচ্ছা। হচ্ছে যে এখন যে ক্রাইসিস, এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করার মতো সক্ষমতা উনার আসলে কখনোই তৈরি হয়নি। কারণ ওনারা সংগঠক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা আশপাশে কখনোই ছিলেন না। ক্লাবে তারা পার্শ্বনায়ক হিসেবে কাজ করতেন। মানে এইতে মূল ভূমিকা তাদেরকে আমরা খুব কম দেখেছি। মাঝখানে ওনারা তো দেশে ছিলেন না, বিদেশে ছিলেন, ইউএসএতে ছিলেন। তো সেই জায়গা থেকে এসেছেন, এখন পট পরিবর্তনের ফলে এসে আপনার বাই ডিফল্ট একটা ইতে বোর্ড ডিরেক্টর হয়েছেন। এখন তাকে এমন একটা দায়িত্ব দেওয়া হয়েছে যেখানে সিসিডিএম এর মতো জায়গা, খুব টাফ একটা জায়গা। এই জায়গাতে যদি আপনার দিবেন একজন দক্ষ লোককে, এখন ফারুক ভাই ছাড়া কিন্তু উনি চলতে পারছেন না। ফারুক যে কোনো মিটিংয়ে দেখবেন, ক্লাবগুলোর সঙ্গে যখন মিটিং হয় তখন ফারুক ভাই থাকেন। আবার সংবাদ সম্মেলন হচ্ছে, সেখানেও ফারুক ভাই থাকেন। গত পরশুদিন যেটা হয়েছে সেটা হলো উদ্বোধনী অনুষ্ঠান, যেটা একটা করলো বিকালে, দেখলেন যে আপনি ওখানে কোশ্চেন করার ফলে উনি কোশ্চেনের প্রেশার নিতে না পেরে লাস্টে শেষ করতে পারলে উনি বাঁচেন, দ্রুত হ্যাঁ। চলে গেলেন, যেটা বলে পলায়ন বৃত্তি। তো জি। এটা তো হওয়া উচিত না। কিন্তু আপনাকে এই যে face করতে হবে। সমন্বয়ের অভাবটা কেন? এটা কি ইচ্ছাকৃত সমন্বয়? যে ধরেন বিসিবি থেকে চিঠিটা কেন সিসিডিএম এ দেয়া হলো না? আমরা বিরতির পর এ বিষয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটা ব্রেক নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। আমার সঙ্গে রয়েছেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সিকান্দার আলী। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেটের সংকট নিয়ে, যে ক্লাবগুলো চিঠি দিয়েছিল বিসিবিকে, বিসিবির প্রধান নির্বাহীর কাছে, এবং সেই চিঠি সিসিডিএম এর কাছে পৌঁছায় না। এটার কারণটা কি? আপনার কি মনে হয় সিসিডিএম এর কাছে পৌঁছায়নি বা সিসিডিএম এর লোক জানে না? কারণ তিনি বোর্ড পরিচালক, এখানে যে চেয়ারম্যান রয়েছেন তিনিও বোর্ডের একজন ডিরেক্টর। যে কোনো লেটার যদি আসে, সেটা যদি বোর্ডে উপস্থাপন করা হয় বা বোর্ড মিটিংয়ে প্রেজেন্ট করা হয়, অবহিত বা মিনিটসে কিন্তু থাকে মিটিংয়ের, তার মানে হচ্ছে তারা সবই জানে। জানার পরে এখন বলতে হয় যে আমার সিসিডিএম এ দেয়নি আলাদা করে। সিসিডিএম তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলাদা কোনো সংকট না, পার্ট না। এবং উনি বাংলাদেশ- একজন ডিরেক্টর। হ্যাঁ, উনি একজন ডিরেক্টর, এবং ডিরেক্টরের ওখানে চেয়ারম্যান হন। বাইরের লোক যদি আমাকে বানাতো বা আপনাকে বানাতো, তাহলে বোঝা যেত যে ঠিক আছে, আমি একটা আলাদা সংগঠন। এটা তো আঞ্চলিক ক্রিকেট সংস্থার অংশ না, এটা একেবারে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা পার্ট। যদি এমন হতো যে আঞ্চলিক ক্রিকেট সংস্থাও করেন, সেটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সরাসরি পার্ট হবে, অংশ হবে। অর্থাৎ এখানে আপনার অনুদান থাকবে, এখানে করবে, স্বাধীন কেউ না। যদি তাই হয়, একই গঠনতন্ত্রের পাশাপাশি মানে সংক্ষিপ্ত গঠনতন্ত্র থাকে, তাহলেও আপনাকে সেটাকে মানতে হবে যে আপনি সবই জানেন, সবই জানার পরও আপনি অ্যাক্ট করছেন। সেই অ্যাক্ট না করে আপনি স্পষ্ট বললেই হতো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ডিসিশন নিয়েছে, সেই ডিসিশন অনুযায়ী এখন আমাদের লিগ আয়োজন করা ছাড়া কোনো পথ নেই। দুটো পথ খোলা আছে, হয় লিগ বন্ধ রাখা অথবা লিগ করা। তাই আমরা লিগ করার পথটাকে বেছে নিয়েছি। কারণ হচ্ছে যে না খেলার যে খেলা ভালো, যেহেতু 12টা দল আছে, এই 12টা দলকে নিয়ে আমরা অন্তত 180 জন ক্রিকেটারকে খেলার সুযোগ করে দিচ্ছি। কিন্তু বাকি 120 জন আর 120 জন যে ক্রিকেটার, সেই 120 জন ক্রিকেটারকে আমরা হয়তো এখন পাচ্ছি না, কিন্তু টুর্নামেন্টের মাধ্যমে তাদেরও কিছু খেলার সুযোগ করে দেব। এখন সেই প্লেয়াররা কতটুকু লাভবান হবে বা লাভবান বেশি বা কম কোনটা, সেটা হলো বিসিবি পরবর্তীতে ডিসিশন নেবে, সেই আলোচনা পরে। কিন্তু আপনার বলার ধরন, আপনি প্রেজেন্টেশন কিভাবে করলেন, সেটা একটা ইম্পর্টেন্ট। আপনি মেসেজ দিতে পারছেন না, আপনি ডিল করতে পারছেন না, ফলে বার্তাগুলো কিন্তু বাজেভাবে যাচ্ছে। এখন আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিগ করা ছাড়াও কোনো উপায় ছিল না। আপনি যারা আন্দোলন করছে ক্লাবগুলো, তাদের দাবি তাদের জায়গা থেকে যৌক্তিক, আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করছে সেটা 100% যৌক্তিক। কেন যৌক্তিক? কারণ হচ্ছে আমি যখন এই চেয়ারে থাকবো, আমি তখন এই লিগটাকে আয়োজন করার জন্যই আমি চাইবো যে ক্রিকেট খেলাটা মাঠে থাক সার্বক্ষণিকভাবে, সেটা সীমিত পরিসরে হোক কিংবা বড় পরিসরে হোক। তো সেটা যে লিগ চালু করেছে, আমি মনে করি যে লিগটা যৌক্তিকভাবেই ঠিক আছে, এবং এটা পরবর্তীতে কি হবে, পরবর্তীতে দেখা যাবে। এখন তো মাঝখান দিয়ে হচ্ছে কোয়াবের ভূমিকা, তারা আসলে হচ্ছে এটা সমাধানের জন্য, ক্রিকেটারদের সংগঠন কোয়াব। দেখুন, কোয়াব তো ক্রিকেটারদের সংগঠন কোয়াব, কিন্তু আংশিক ক্রিকেটারদের সংগঠন কোয়াব হচ্ছে ন্যাশনাল টিমের প্লেয়ার এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের জন্য। এখন সাবেক ক্রিকেটারও কিন্তু এখানে সবকিছু হতে পারছেন না। ইন্টারন্যাশনাল প্লেয়ার ছাড়া যদি সাবেক থাকেন, তারা মেম্বার হতে পারছেন। আপনি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, তাদেরকে কিন্তু মেম্বারশিপ দিচ্ছেন না। তার মানে হচ্ছে কি? তার মানে হলো আপনি বৈষম্য
তৈরি করে দিয়েছেন। এখন যদি বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন হয়, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, যেখানে সাবেক এবং বর্তমান সব ক্রিকেটারই থাকবে, মেম্বার হওয়ার সুযোগ পাবে। তো এই মেম্বাররা যদি ধরেন আপনার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এবং কোয়ালিফাইং রাউন্ড মিলিয়ে এবং সারা বাংলাদেশে যত ক্লাব আছে, বাংলাদেশে যত ক্রিকেটার আছে, শুধু ফার্স্ট ক্লাস ক্রিকেটার বাদ দিয়ে সবাই যদি আপনার মনে করে যে আমরা একটা সংগঠন করে আন্দোলন করবো এবং এই কোয়াবের বিরুদ্ধেই আন্দোলন করব, তখন কোয়াব কি করবে? কতজন ফার্স্ট ক্লাস ক্রিকেটার? 200 জন। কিন্তু আপনার যখন বাংলাদেশের খেলবে তখন 1500, 2000, 3000, 4000 লোক দাঁড়িয়ে যাবে এবং 4000 লোক যখন মিছিল করতে থাকবে, প্রত্যেকটা এলাকাতে তখন অবরোধ গড়ে তুলবে, তখন আপনি কিছু পারবেন না। সো আপনার যখন আপনি একটা সংগঠন করবেন, আপনাকে মাথায় রাখতে হবে যে সব ক্রিকেটারকে আপনার এক ছাতার নিচে কিভাবে আনা যায় সেই চেষ্টাটাই করতে হবে। আপনি তাদের হয়ে স্বার্থটা দেখছেন, আপনি কথা বলছেন, তাদের লিগ যাতে হয়, খেলা যাতে হয়, ক্লাবের সঙ্গে দিন দরবার করছেন, কিন্তু প্রাতিষ্ঠানিক একটা জায়গাও যেন তাদের থাকে, সেটা সহযোগী মেম্বার হোক, যারা ভোট না দিতে পারুক, কিন্তু তাদের একটা শেডের নিচে আনতে হবে। এই দায়িত্ব আপনার। তাহলে এই অবস্থায় কি হবে সিকান্দার ভাই, যে খেলা চলবে ফার্স্ট ডিভিশন নাকি অফ হবে? ফার্স্ট ডিভিশন চলবে, ফার্স্ট ডিভিশন বন্ধ হবে না। এই 12টা দল নিয়ে চলতে থাকবে? 12টা দল নিয়ে চলতে থাকবে। আপনার আলটিমেটলি তাদের 8টা দল নেমে যাবে। তা যেহেতু বাইলজ অনুযায়ী তারা হুমকি দিয়েছে যে বিসিবি এবং বাইলজের যে গঠনতন্ত্র যে নিয়মটা রয়েছে, সেই নিয়ম ইম্পোজ করে এই ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার মানে হচ্ছে অলরেডি এরা তো উপস্থিত ছিল না, 5টা ক্লাব, 2, 2, 4, 4টা ক্লাব উপস্থিত ছিল না। তার মানে হচ্ছে এই 4টা ক্লাব অলরেডি চলে গেল এবং সামনে যে এগুলো রয়েছে আগামী আরও 4টা ক্লাব হয়তো আজকে কালকের মধ্যেও আবার দেখে ফেলতে পারবো আমরা। তাহলে তো তারও ভয়াবহ অবনমন। পরিস্থিতি পুরোপুরি দেশের ক্রিকেটে। আপনার কি মনে হয় যে এই ক্লাবগুলিকে আপনি অবনমন করিয়ে দিতে পারবেন? সিচুয়েশন বদলাবে না, প্রতিনিয়তই সিচুয়েশন বদলায়। আপনি এখন আসছেন, যখন ফারুক ভাই এখানে সভাপতি ছিলেন তখন জি। সমস্ত ক্রিকেটের ব্যবস্থাপনাটাকে সুন্দরভাবে গুছিয়ে এনেছিলেন। সেই গোছানো ব্যবস্থাটা আবার টালমাটাল করেছেন বাংলাদেশের যারা নীতি নির্ধারক ছিলেন ক্রীড়াঙ্গনের। সেই ক্রীড়াঙ্গনের নীতি ফারুক ভাইয়ের অনেক হয়তো হেল্প করে নাই। যেভাবে চেয়েছিলেন, তারা যেভাবে দেখতে চেয়েছিলেন একজন আজ্ঞাবহ প্রেসিডেন্ট হিসেবে, ফারুক ভাই ওই ক্যারেক্টার না। তিনি কারো আজ্ঞাবহ হবেন না, মন্ত্রণালয়ের কিংবা এনএসসির আজ্ঞাবহ হননি, যে কারণে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে নানা রকমের অপবাদ দিয়ে। যার ফলে তিনি সমাধান করে আসলেন। এখন তিনি সমাধান করতে পারছেন না, কারণ ক্লাবগুলো তখন বিতর্কের মানে বিরোধিতা করেনি, এখন বিরোধিতার শক্ত অবস্থান নিয়েছে। বাংলাদেশের ক্রিকেটের বড় অবদান তাদের রয়েছে, কিন্তু ক্রিকেটটা যাতে চলে সেই জায়গাটা যদি আপনি শুরুতেই একটা অবস্থান বাংলাদেশ নির্বাচিত যে বোর্ডটা রয়েছে তারা নিতেন এবং ক্লাবগুলোর সঙ্গে তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিং সমাধান যাওয়া যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে জি, সময় আপনাকে দেওয়ার ধন্যবাদ। জন্য। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেটের সংকট নিয়ে। দ্রুতই ভালো কিছু করুক ক্রিকেট বোর্ড, ভালো স্টেপ নেক, এই আশা নিয়ে শেষ করছি আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।